আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর একটি গুরুত্বপূর্ণ অংশ, যেই অংশটিকে অনেক শিক্ষার্থীরাই কিন্তু ভয় পায়, আর সেটা হলো রক্ষিত আয় বিবরণী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় কিন্তু আমাদের জন্য আবশ্যক। এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে, দুইটারই উত্তর করতে হয়। তো আজকের পর্বে আমি আলোচনা করব রক্ষিত আয় বিবরণীটা আমরা কিভাবে প্রস্তুত করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রক্ষিত আয় বিবরণীর তৈরি করার জন্য কোন বিষয়গুলো প্রয়োজন ওইটা বুঝিয়ে দিব এবং তার ফরম্যাটটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো, এই জায়গায় আমি লিখে রাখছি রক্ষিত আয় বিবরণী সংক্রান্ত 4টি গুরুত্বপূর্ণ তথ্য। রক্ষিত আয় বিবরণী শিখতে গেলে 4টা তথ্য তোমাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1, রক্ষিত আয় বিবরণী কখন প্রস্তুত করতে হয়, এটা কিন্তু এমসিকিউ হিসাবেও আসে। এই যে দেখো, রক্ষিত আয় বিবরণী আমরা কখন প্রস্তুত করব? উত্তর, হিসাবকাল শেষে। তাহলে রক্ষিত আয় বিবরণী আমি কখন প্রস্তুত করব? হিসাবকাল শেষে। 2, রক্ষিত আয় বিবরণী কেন প্রস্তুত করা হয়? কোশ্চেন, রক্ষিত আয় বিবরণীটা কেন প্রস্তুত করা হয়? দেখো, কি পরিমাণ লাভ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে, তার জন্য কি পরিমাণ লাভ আমি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করব, ওইটা বাহির করার জন্যই কিন্তু রক্ষিত আয় বিবরণীটা প্রস্তুত করতে হয়। তারপরে দেখো, কি দিয়ে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয়? উত্তর, নিট লাভ ও তার বিভিন্ন খাতের বন্টন। দেখো 3 নম্বর তথ্যটা কি বলছে? কি দিয়ে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয়? নিট লাভ ও তার বিভিন্ন খাতের বন্টন দেখিয়ে আমরা রক্ষিত আয় বিবরণীটা প্রস্তুত করব। এবার দেখো, বিভিন্ন খাতের বন্টনগুলো কি কি, মানে বন্টনগুলো কি কি? দেখো, আয়কর, লভ্যাংশ ও বিভিন্ন তহবিলে স্থানান্তর। আয়কর প্রদান, লভ্যাংশ প্রদান, বিভিন্ন তহবিলে স্থানান্তর। তো আমি মনে করি এই 4টা তথ্য যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে রক্ষিত আয় বিবরণীটা তোমার জন্য সহজ হয়ে যাবে। এবার আসো, রক্ষিত আয় বিবরণীর ফরম্যাটটা কেমন হবে? এই যে দেখো, রক্ষিত আয় বিবরণীর ফরম্যাটটা হবে বিবরণ টাকা টাকা টাকা। অবশ্যই উপরে আমি প্রতিষ্ঠানের নাম, সাল, তারপরে আমি লিখব রক্ষিত বা সংরক্ষিত আয় বিবরণী, একই কথা। সর্বপ্রথম রক্ষিত আয় বিবরণীর একটা প্রারম্ভিক উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া থাকবে, সেটা আমরা লিখে নিব। এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। রক্ষিত আয় বিবরণীর একটা প্রারম্ভিক উদ্বৃত্ত, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে অথবা প্রশ্নে দেওয়া থাকতে পারে, যেই জায়গায় দেওয়া থাকুক সেটা ধরেই কিন্তু আমরা অঙ্কটা শুরু করব। এবার তার সাথে আমি কিছু জিনিস যোগ করব। সেই জিনিসগুলো কি? নিট মুনাফা। এই নিট মুনাফাটা আমরা বিশদ আয় বিবরণী করে যে পাবো সেইটা, আর যদি অঙ্কে বিশদ আয় বিবরণী করতে না বলে তাহলে তারাই প্রশ্নে বলে দিবে যে এত টাকা নিট মুনাফা ধরে একটি রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে সেই নিট মুনাফাটা আমরা তার সাথে যোগ করে দিব। কেমন? তারপরে দেখো, তার সাথে যোগ করব পুরাতন আয়কর সঞ্চিতি। এই যে দেখো, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে এবং এটা ক্রেডিট পাশে দেওয়া থাকবে। পুরাতন আয়কর সঞ্চিতি যোগ করব আয়কর ফেরত। যদি আয়কর ফেরত দেওয়া থাকে সেটা যোগ করব। আয়কর ফেরত কোথায় দেওয়া থাকবে? দেখবা যে ক্রেডিট পাশে দেওয়া থাকবে। যদি থাকে তাহলে সেটাও আমরা যোগ করব। এটা বেশি দেওয়া থাকে না। তারপরে আসো, এবার আমরা যোগ করব দাবিহীন লভ্যাংশের অবলোপন। দাবিহীন লভ্যাংশ কিন্তু না, এই জায়গায় কিন্তু দাবিহীন লভ্যাংশটা বসবে না। এই জায়গায় বসবে দাবিহীন লভ্যাংশের উপরে যদি অবলোপন ধরতে বলে তাহলে সেই অবলোপনটা বসবে। আবারও বলতেছি, এই জায়গায় দাবিহীন লভ্যাংশ তোমরা বসাবা না। যদি দাবিহীন লভ্যাংশের উপরে অবলোপন ধরতে বলে তাহলে ওই অবলোপনটাই জাস্ট বসবে। এবার বসানোর পরে এই সবগুলো জিনিস তুমি যোগ করবা, যোগ করে যেটা আসবে এটা এই জায়গায় লিখবা। এবার তার থেকে বাদ দিবা বন্টন সমূহ। কি বাদ দিবা? বন্টন সমূহ।
দেখো তো এই বন্টনগুলোর ভিতরে কি কি আসবে? আয়কর প্রদান, এটা রেওয়া মিলের ডেবিট দিকে দেওয়া থাকবে। লভ্যাংশ প্রদান রেওয়া মিলের ডেবিট দিকে দেওয়া থাকবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ডেবিট দিকে দেওয়া থাকবে। প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ, সঞ্চিতি তহবিলে স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, এগুলো সব সমন্বয়ে দেওয়া থাকবে। বোনাস তহবিলে স্থানান্তর। এবার এই সবগুলো আমি এই জায়গায় লিখব, লিখার পরে যোগ করে যেই মানটা আসবে এই মানটা আমি এটা থেকে কি করে দিব? বিয়োগ করে দিব। দেওয়ার পর যেটা আসবে এটাই হচ্ছে রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, রক্ষিত আয় বিবরণীর ফরম্যাটটা আসলেই কিন্তু সহজ। তাহলে রক্ষিত আয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হবে আমি আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে এই রক্ষিত আয় বিবরণীটা বুঝিয়ে দিব। এখন আমি তোমাদেরকে একটা রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করে দেখিয়ে দিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দিনাজপুর বোর্ড 2023 সালের যে আর্থিক বিবরণীর প্রশ্নটা আছে তার খ নম্বরেই কিন্তু বলছে কর পরবর্তী নিটলাভ 48,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। সংরক্ষিত আয় বিবরণী যেই কথা, রক্ষিত আয় বিবরণী কিন্তু একই কথা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা ছক তৈরি করতে হবে। বিবরণ টাকা টাকা, তার উপরে প্রতিষ্ঠানের নাম, সাল, তারপরে লিখে নিবা সংরক্ষিত আয় বিবরণী। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, সংরক্ষিত আয় বিবরণী করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সংরক্ষিত আয় বিবরণীর যে প্রারম্ভিক উদ্বৃত্ত আছে ওইটা আগে নিতে হবে। তাহলে প্রারম্ভিক উদ্বৃত্ত কত? 42,000। তাহলে আমরা এটা লিখবো এই জায়গায়। সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত 42,000 টাকা। লিখার পর এটার সাথে আরও যা যা যোগ হবে সেই আইটেমগুলো আমরা যোগ করব। প্রথমে যোগ হবে নিট লাভ, যেটা প্রশ্নে দেওয়া আছে। নিট লাভ 48,000 টাকা, এটা যোগ করতে হবে। যোগ করার পর আমরা একটু আগে ফরম্যাটে কি পড়েছিলাম যে আয়কর সঞ্চিতি যদি থাকে তাহলে সেটা আমরা যোগ করব। এখন তোমাকে দেখতে হবে যে এই আয়কর সঞ্চিতিটা আছে কিনা। হ্যাঁ, এই অঙ্কে কিন্তু আয়কর সঞ্চিতি আছে। তো যেহেতু আয়কর সঞ্চিতি আছে তাই আমরা এই আয়কর সঞ্চিতিটা যোগ করে নিব। কেমন? এই আয়কর সঞ্চিতিটা দেখো ক্রেডিট পাশে থাকবে, এই যে আয়কর সঞ্চিতি 3,000 টাকা। তাহলে আসো আমরা লিখি আয়কর সঞ্চিতি কত? 3,000 টাকা। এবার আমরা যদি যোগ করি তাহলে হবে 93,000 টাকা। এবার তার থেকে আমরা বাদ দিব বন্টন সমূহ। তাহলে আমরা এই জায়গায় লিখব বাদ বন্টন সমূহ। এবার এই বন্টনের ভিতরে কি কি বসবে? প্রথমে বসবে আয়কর প্রদান, অর্থাৎ ডেবিট পাশে যে আয়করটা থাকে ওইটাই হচ্ছে আয়কর প্রদান। এই যে দেখো আয়কর প্রদান আছে 4,000, লভ্যাংশ আছে, দুইটাই কিন্তু বসবে। তাহলে আমরা প্রথমে লিখব আয়কর প্রদান। আয়কর প্রদান, আচ্ছা। তারপরে লিখব লভ্যাংশ প্রদান। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আয়কর প্রদান কয় টাকা? 4,000, লভ্যাংশ হচ্ছে 5,000। এরপরে বসবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। দেখো এই অঙ্কে কিন্তু অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া নাই। ওকে ফাইন। এরপরে কোনো সঞ্চিতি তহবিলে স্থানান্তর করা হয়েছে কিনা সেটা তোমাকে সমন্বয়ে খুঁজে বাইর করতে হবে।
দেখো এই জায়গায় কিন্তু একটা জিনিস বলেছে যে সাধারণ সঞ্চিতি বাড়িয়ে 25,000 টাকা করতে হবে, অর্থাৎ সাধারণ সঞ্চিতি রেও মিলে যেটা দেওয়া আছে ওইটাকে বাড়িয়ে মানে বৃদ্ধি করে 25,000 টাকা করতে হবে। এখন তোমাকে দেখতে হবে রেও মিলে সাধারণ সঞ্চিতি কয় টাকা আছে। এই যে দেখো রেও মিলে সাধারণ সঞ্চিতি আছে 20,000 টাকা, তারা বলছে এটাকে বানাইতে হবে 25,000 টাকা। আচ্ছা তোমরাই বলো, দেওয়া আছে 20,000, তারা বলছে 25,000 টাকা করতে, তাহলে সাধারণ সঞ্চিতি তহবিলে আমার আরও কত টাকা স্থানান্তর করতে হবে? 5,000 টাকা, রাইট? এই 5,000 টাকা আমার সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর বসবে। এই যে তাহলে আমরা এই জায়গায় লিখব সঞ্চিতি তহবিলে স্থানান্তর, সঞ্চিতি তহবিলে স্থানান্তর। টাকা। তারপরে দেখব আর কোনো তহবিলে স্থানান্তর করতে হবে কিনা, এটা সমন্বয়ে দেখবা তুমি। এই যে দেখো আরও একটা জিনিস আছে, এই যে নিট মুনাফার 10,000 টাকা ধারা একটি পেনশন তহবিল তৈরি করো, মানে নিট মুনাফা থেকে 10,000 টাকা নিয়ে একটা পেনশন তহবিল তৈরি করো। পেনশন তহবিল বা কর্মচারীর যে তহবিল সেটাও কিন্তু রক্ষিত আয় বিবরণীর বন্টনের ভিতরে বসবে। তাহলে আমরা এই জায়গায় লিখব পেনশন তহবিলে স্থানান্তর। পেনশন তহবিলে স্থানান্তর কয় হাজার টাকা? 10,000 টাকা। এবার আসো আর কোনো জিনিস নাই, এবার এই সবগুলো জিনিস আমরা কি করব? যোগ করে দিব। তাহলে আমরা যদি যোগ করি 10,000 20 24,000 টাকা, তাহলে আমরা এই জায়গায় লিখব 24,000 টাকা। এবার এই 24,000 টাকা আমি 93,000 টাকা থেকে বিয়োগ করব, তাহলে আমাদের আসবে 69,000 টাকা। এই 69,000 টাকাই হবে আমাদের জন্য রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। এই যে রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত আমি কিভাবে বের করলাম। এইভাবে আমাদেরকে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হবে। মূল কথা হচ্ছে যদি আমি ফরম্যাটটা বুঝি তাহলে ফরম্যাট অনুসারে যেই যেই আইটেমগুলো আছে আমি যোগেরগুলো যোগের পাশে রাখবো, বিয়োগেরগুলো বিয়োগের পাশে রাখবো। তোমাদের বইতে আবার এইরকমভাবে দেওয়া আছে যে আয়কর সঞ্চিতিটা আয়কর থেকে বাদ দিয়ে লিখছে বা এইভাবে করে, তো তুমি এটা না করে যোগেরগুলো একসাথে রাখো, বিয়োগেরগুলো একসাথে রাখো, তাহলেও কিন্তু হয়ে যায়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।